আসসালামু আলাইকুম। সকলকে প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি সাধারণ কথা ইউটিউব চ্যানেল থেকে। আমাদের বাংলাদেশে বর্তমান যে রাজনৈতিক পরিস্থিতি, পূর্বে আমরা বলে এসেছি যে খুবই ঘোলাটে পরিস্থিতি। এখন এই মুহূর্তে এসে শুধুমাত্র বলা যাচ্ছে না ঘোলাটে পরিস্থিতি, জল ঘোলা হতে হতে এখন কাদায় নর্দমায় পরিণত হয়েছে। এখন পিছিল একটি পরিস্থিতি বিরাজ করছে। কেউ কোনো প্রকার ঝুঁকি নিতে চাচ্ছে না। সকলের মধ্যে একটি ভয়, কে কখন স্লিপ খেয়ে পড়ে যায়। এই যে আমাদের বাংলাদেশে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, আমরা জানি আমাদের বাংলাদেশে বেশ কয়েকজন রাজনৈতিক বিশ্লেষক রয়েছেন, যাদের কথা শুনে আমরা অনুপ্রাণিত হই এবং যাদের কথা শুনে আমরা অনেক কিছু জানতে পারি। সেই সকল রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যে অন্যতম যারা রয়েছেন তারা হলেন অধ্যাপক কলিমুল্লাহ, সাংবাদিক মঞ্জুরুল আলম পান্না, সাংবাদিক মাসুদ কামাল, আছেন জিল্লুর রহমান তৃতীয় মাত্রার, তারপরে রয়েছেন ডক্টর জাহিদুর রহমান। এই সকল ব্যক্তিরাও এই মুহূর্তে বলছেন বাংলাদেশে যে ধরনের রাজনৈতিক পরিস্থিতি সৃষ্টি হয়েছে তার কোনো কুল কিনারা তারা খুঁজে পাচ্ছেন না। তারাও এই মুহূর্তে সন্দিহান যে আমাদের বাংলাদেশে প্রকৃতপক্ষে কী ঘটতে যাচ্ছে। তারাও এই মুহূর্তে বলছে যে ধরনের পরিস্থিতি সৃষ্টি হয়েছে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এই রকম পরিস্থিতি তারা কখনো উপলব্ধি করেন নাই। তারাও এই মুহূর্তে রাজনৈতিক কথা বলতে গিয়ে হিমশিম খাচ্ছেন। অনেক রাজনৈতিক বিশ্লেষক বলছেন বর্তমানে যে রাজনৈতিক প্রেক্ষাপট অনেকাংশে বলতে গেলে বাঘের পিঠে চড়া। বাঘের পিঠে চড়েছে রাজনৈতিক দলগুলো, বাঘের পিঠে চড়েছে এই অন্তর্বর্তী সরকার। যে পড়ে যাবে তাকেই সেই বাঘ খেয়ে ফেলবে, এমন একটি পরিস্থিতি আমাদের বাংলাদেশে বিরাজ করছে। আমাদের এই বাংলাদেশের যে বর্তমান প্রেক্ষাপট, যে পরিস্থিতি আমরা দেখছি, চতুর্মুখী একটি চাপে রয়েছে এই অন্তর্বর্তী সরকার। দেশি বিদেশি বিভিন্ন চাপে নাজেহাল নাস্তানাবুদ বর্তমান এই অন্তর্বর্তী সরকার তথা রাজনৈতিক অঙ্গন। কোনো রাজনৈতিক দলেই এই মুহূর্তে অকপটে বলতে পারবে না আমরা সুবিধাজনক অবস্থানে রয়েছি। এই অন্তর্বর্তী সরকারও বলতে পারবে না যে তারা সুবিধাজনক অবস্থানে রয়েছে। আমরা জানি এই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগ করার জন্য একটি নীতিগত সিদ্ধান্ত নিয়েছিল। পরবর্তীতে আমরা দেখেছি তিনি সেই সিদ্ধান্ত থেকে বেরিয়ে এসেছেন। তিনি বলছেন এই অন্তর্বর্তী সরকারই একটি গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করে একটি নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে বিদায় নেবে। কিন্তু বর্তমান যে প্রেক্ষাপট, এই অন্তর্বর্তী সরকার যে বহুমুখী চাপে রয়েছে, যেভাবে তারা নাস্তানাবুদ হচ্ছে, তাতে অনেক রাজনৈতিক বিশ্লেষকই বলছেন যে পরিস্থিতি রয়েছে হয়তো এই অন্তর্বর্তী সরকার টিকে থাকা দুষ্কর হয়ে যাবে। তারা হয়তো নির্বাচন পর্যন্ত টিকে থাকতে পারবেন না। আমরা বর্তমান যে পরিস্থিতি দেখছি, বিএনপি নির্বাচন চাচ্ছে, তবে বিএনপি কিন্তু গত 2 দিন যাবৎ শুনশান নীরবতা পালন করছে। তারা ওই অর্থে কোনো কথা বলছে না। তাদের একটি বড় দাবি ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে। অন্যদিকে এই অন্তর্বর্তী সরকার বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছিল, জাতীয় পর্যায়ের সিদ্ধান্ত নিয়েছিল। তার মধ্যে মানবিক করিডোর এবং চট্টগ্রাম বন্দর ছিল অন্যতম। এই নিয়ে আমরা এই মুহূর্তে দেখছি সেনাবাহিনীর পক্ষ থেকে এই অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধ জ্ঞাপন করা হচ্ছে। সেনাবাহিনীর পক্ষ থেকে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সরাসরি বলছেন এই ধরনের কার্যক্রম করার মতন কোনো ইখতিয়ার এই অন্তর্বর্তী সরকারের নেই। শুধু সেনাবাহিনী নয়, সেনাবাহিনীর সাথে সুর মিলিয়ে বিএনপি একই ধরনের কথা বলছে। এই ধরনের সিদ্ধান্ত শুধুমাত্র একটি নির্বাচিত সরকারই নিতে পারে। এই নিয়ে আমরা দেখছি একটি টানাপোড়েন সৃষ্টি হয়েছে সেনাবাহিনী এবং অন্তর্বর্তী সরকারের মধ্যে। কেউ কেউ বলছেন সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামানকে সরিয়ে দেওয়ার জন্য তোড়জোড় শুরু করেছে এই অন্তর্বর্তী সরকার। আবার কেউ কেউ বলছেন সেনাবাহিনী সাময়িক শাসন জারি করতে পারেন, সেনাবাহিনীর কাছে
ক্ষমতা যেতে পারে। এই সরকারকে উৎখাত করে সেনাবাহিনী ক্ষমতা নেওয়ার জন্য চেষ্টা করছে। তবে আমরা গতকালকে সেনাবাহিনীর পক্ষ থেকে একটি প্রেস ব্রিফিং দেখেছি। সেখানে সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হচ্ছে তারা কোনো অবস্থাতেই এই অন্তর্বর্তী সরকারের মুখোমুখি অবস্থান করছেন না, এটি একটি ভ্রান্ত ধারণা। তবে সেনাবাহিনী থেকে এও বলা হচ্ছে জাতীয় স্বার্থ বিনষ্ট হবে এমন কোনো কার্যক্রম কাউকেই করতে দেবে না সেনাবাহিনী। অন্যদিকে আমরা দেখছি বাংলাদেশের একটি স্পর্শকাতর জায়গা সচিবালয়, সেখানে কর্মচারীরা এই মুহূর্তে কর্মবিরতি করে তারা বিক্ষোভ মিছিল করছে। তারা বলছে এই অন্তর্বর্তী সরকার তাদের উপরে একটি কালো আইন চাপিয়ে দিয়েছে। এই যে বর্তমান পরিস্থিতি, প্রশাসনের মধ্যে একটি উৎকণ্ঠা, কার চাকরি থাকবে কার চাকরি থাকবে না এই নিয়ে কিন্তু একটি জল্পনা কল্পনা রয়েছে। সচিবালয়ের কর্মচারী কর্মকর্তারা যেভাবে বলছেন যে তাদের উপর একটি কালো আইন চাপিয়ে দেওয়া হয়েছে, তাদের চাকরি খেয়ে দেওয়ার জন্য কোনো কৈফিয়তের প্রয়োজন নাই, তাদেরকে কারণ দর্শনের নোটিশ দেওয়ার মতো কোনো প্রয়োজন থাকবে না, চাইলেই সরকার তাদের চাকরি থেকে বিতাড়িত করতে পারবে। এতে অনেকে বলছেন এটি বৈষম্য। একজন কর্মকর্তা কর্মচারীর চাকরি কেন যাবে, তাদেরকে অবশ্যই পূর্বে নোটিশ দিয়ে জানাতে হবে, তাদেরকে কারণ দর্শন নোটিশ দিতে হবে। কিন্তু সরকার যে পদক্ষেপ নিয়েছে, যে আইনটি এই মুহূর্তে তাদের উপরে চাপিয়ে দিয়েছে, তাতে ব্যাপকভাবে প্রশাসনে অসন্তোষ লক্ষ্য করা যাচ্ছে। অনেকেই বলছেন প্রশাসনের মধ্যে এই মুহূর্তে যে ধরনের অসন্তোষ, অন্যদিকে সেনাবাহিনী যেভাবে এই অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে জ্ঞাপন করছে এবং বাংলাদেশের এই মুহূর্তে সবচেয়ে বড় রাজনৈতিক দল বিএনপিও যেভাবে এই অন্তর্বর্তী সরকার থেকে সমর্থন সরিয়ে নিচ্ছে, তাতে বোঝা যাচ্ছে এই অন্তর্বর্তী সরকার আর বেশি দিন টিকতে পারবে না, তাদের বিদায় ঘণ্টা বেজে গেছে। আবার অন্যদিকে যারা বিপ্লবী রয়েছেন, যারা জুলাই আগস্টের সামনের সারি থেকে নেতৃত্ব দিয়েছিলেন, যারা একটি রাজনৈতিক দল গঠন করেছেন যার নাম এনসিপি, সেই এনসিপির পক্ষ থেকে কিন্তু বারংবার হুঙ্কার দেওয়া হয়েছে। হাসনাত আবদুল্লাহ যেভাবে কর্মকর্তাদের হুঁশিয়ারি দিচ্ছেন, অনেকে বলছেন এতে একটি ঔদ্ধত্যপূর্ণ পরিস্থিতি সৃষ্টি হতে পারে। আর হাসনাত আবদুল্লাহ যে ধরনের হুমকি দামকি দিচ্ছেন, এটি কিন্তু রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত। কিন্তু তারা কোনো কিছু তোয়াক্কা করছে না, তারা কিন্তু কর্মকর্তাদের উপরে একটি মব সৃষ্টি করতে পারে বলে অনেকে মনে করছেন। তাদেরকে যেভাবে হুঙ্কার দিয়ে বলা হচ্ছে তাদেরকে উৎখাত করা হবে, এতে কিন্তু কর্মকর্তাদের ভিতরে একটি চাপা ক্ষোভ সৃষ্টি হয়েছে, সেটির বহিঃপ্রকাশ কিন্তু আজ অবধি পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি। কেউ কেউ তো সরাসরি বলে থাকেন এই এনসিপি দলটি ডক্টর মোহাম্মদ ইউনূসের নিজস্ব রাজনৈতিক দল, এর প্রধান হিসাবে আকরি করতেই রয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। ডক্টর মোহাম্মদ ইউনূস যে সিদ্ধান্তগুলো নেয়, সেই সিদ্ধান্তগুলো কিন্তু একেবারে পরিপক্কভাবে এনসিপির সিদ্ধান্ত বলে অনেকে মনে করছেন। এনসিপি এবং সরকারের সিদ্ধান্ত একাকার হয়ে যাচ্ছে, তাই অনেকে বলে থাকেন এনসিপি হলো ডক্টর মোহাম্মদ ইউনূসের তুরুকের তাস। এই রাজনৈতিক দলকে ভর করে তিনি বিভিন্ন এজেন্ডা বাস্তবায়ন করতে চাচ্ছেন। কেউ কেউ বলছেন এই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এই মুহূর্তে একা হয়ে পড়েছেন, তার পাশে তেমন অর্থে কেউই নাই শুধুমাত্র এনসিপি ছাড়া। এই যে পরিস্থিতি, কেউ কেউ আবার এটিও বলছেন, অনেক ধারণা দিচ্ছেন যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার এই মুহূর্তে মন খারাপ করে তিনি যমুনাতে বসে আছেন। তিনি কি করবেন কি করবেন না সেটি তিনি খুঁজে পাচ্ছেন না, কোন পথে তিনি এগোবেন সেই পথটি তিনি নির্ধারণ করতে পারছেন না। এখন একজন রাষ্ট্রপ্রধান যদি, রাষ্ট্রের প্রধান উপদেষ্টা যদি কোনো দিক বিদিক খুঁজে না পান, তিনি যদি কোনো সিদ্ধান্ত গ্রহণ না করতে পারেন, তাহলে তার বিদায়টা কিন্তু সুনিশ্চিত বলে আমাদের রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন। সাংবাদিক মাসুদ কামাল কিন্তু অনেকবার বলেছেন এই সরকার বিদায় নেবে না, তাদেরকে বিদায় করা হবে। এই কথাটি সাংবাদিক মাসুদ কামাল কেন বলেছেন, এটি আপনাদেরকে পরবর্তী ভিডিওতে বিস্তারিত আলোচনা করে শোনানোর চেষ্টা করব। এই যে বর্তমান পরিস্থিতি, এতে আমাদের বাংলাদেশে একটি বড় ধরনের ক্রাইসিস সৃষ্টি হয়েছে। আরেকটি কথা,
অন্যদিকে ব্যবসায়ী যারা রয়েছেন তারা কিন্তু ক্ষিপ্ত হচ্ছেন এই অন্তর্বর্তী সরকারের প্রতি। তারা বলছেন এই অন্তর্বর্তী সরকার যেভাবে রাষ্ট্র পরিচালিত করছে, আগামী 2 মাসের মধ্যে বাংলাদেশের শিল্প কারখানায় একটি বড় ধরনের ধস নামবে, হয়তো 50% ফ্যাক্টরি বন্ধ হয়ে যেতে পারে এই অন্তর্বর্তী সরকারের বিভিন্ন সিদ্ধান্তের কারণে। এমন পরিস্থিতি যদি হয়, আমাদের বাংলাদেশের অর্থনীতি যদি একেবারে ধ্বংস হয়ে যায়, তখন কি পরিস্থিতি হবে সেটি মোকাবেলা করার সক্ষমতা কি আমাদের বাংলাদেশে রয়েছে? তারা বলছেন এই অন্তর্বর্তী সরকার অনেক কথাই বলছেন, কিন্তু এখন পর্যন্ত একজন উদ্যোক্তাকে, একজন ব্যবসায়ীকে বাংলাদেশে আনতে পারলেন না, একজন ব্যবসায়ীকে এনে বলতে পারলেন না তার সাথে তোমরা ব্যবসার ব্যবস্থা করো, বন্দোবস্ত করো। এই অন্তর্বর্তী সরকার যে ধরনের পদক্ষেপ নিচ্ছে, যেভাবে পথ চলছে, হয়তো আমাদের বাংলাদেশ অচিরেই আরও বেশি নিম্নগামী হয়ে যাবে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন। রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক কলিমুল্লাহ সাহেবও কিন্তু একই ধরনের ইঙ্গিত দিয়েছেন। তিনিও বলছেন ডিসেম্বরের মধ্যে যদি একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা এই অন্তর্বর্তী সরকার না করে, আর যদি তালবাহানা করে, যা হওয়ার তাই হবে, হয়তো তাদেরকে বিদায় নিতে হবে, বিদায়টা সুনিশ্চিত। এই যে বর্তমান পরিস্থিতি, আমি প্রথমেই বলেছি এটি আর ঘোলাটে পরিস্থিতি নেই, এখন একটি পিচ্ছিল পরিস্থিতি বিরাজ করছে। কে কখন সেখানে স্লিপ খেয়ে পড়ে যায় সেটি হয়তো আমরা আগামী কয়েকদিনের মধ্যে দেখতে পারবো। সেটি সেনাপ্রধানের ক্ষেত্রেও হতে পারে, এই অন্তর্বর্তী সরকারের ক্ষেত্রেও হতে পারে, বিশেষ রাজনৈতিক দলের ক্ষেত্রেও হতে পারে, বাংলাদেশের অন্যতম রাজনৈতিক দলের ক্ষেত্রেও হতে পারে। এই যে বর্তমান একটি পরিস্থিতি বিরাজ করছে, অনেকেই বলে থাকেন, আমাদের প্রধান উপদেষ্টা নিজেও কিন্তু স্বীকার করেছেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পর থেকে তিনি বিভিন্ন চাপে রয়েছেন, দেশি বিদেশি তিনি চাপে নাস্তানাবুদ। তাহলে কথা হলো, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার মতো কি এমন ঘটনা ঘটেছিল যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে? একটি রাজনৈতিক দলকে নিষিদ্ধ করেই কি তাদের মনোবল ক্ষুণ্ণ করা যাবে, মনোবল ভেঙে দেওয়া যাবে, তাদের অনুভূতিকে নিষিদ্ধ করা যাবে? এমন কথাটি কিন্তু অনেক রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এই অন্তর্বর্তী সরকারের একটি হঠকারী সিদ্ধান্ত ছিল আওয়ামী লীগকে নিষিদ্ধ করা। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কারণে তারা কিন্তু এখন দিক বিদিক ছোটাছুটি করছে, কোনো প্রকার কুল কিনারা পাচ্ছে না। সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।